বাংলাদেশ আওয়ামী লীগের 23শে জুন ঢাকাতে ঠেকাতে আপনাদের আমি বলেছি যে 95,000 সৈন্য এসেছে, আপনি রাগ করেছেন। শুধু এখানে পাকিস্তান বাহিনী আছে, রেঞ্জার আনছে, তারপর তুরস্কের বাহিনী আছে অপ্রকাশ্য। শুধুমাত্র এখন আগামী 23শে জুনে দেখবেন নেটো বাহিনী আনবে। আগামী 23শে জুন নেটো বাহিনী আওয়ামী লীগকে রক্ষা করতে হবে, ঠেকাইতে হবে। তাছাড়া এই ওয়াকার ভাইয়াও পারবে না, কাসেম চাচার ভাতিজা যত লম্বা দাঁড়িয়ে রাখুক, তিনি ওয়াকারকে রক্ষা করতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। কারণ 23শে জুনে নেটো বাহিনী আনতে হবে আওয়ামী লীগ ঠেকাইতে। কারণ বাংলাদেশের জনগণ আগামী 23শে জুন পর্যন্ত অপেক্ষা করবে বলে আমার মনে হয় না। আমার ধারণা ছিল 28 সালে বা 29 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কিন্তু 23শে জুন দেখার পর আমার মনে হয়েছে এই যে 3 দিন আগে, অর্থাৎ 26-এর 23শে জুন দেখার পর মনে হচ্ছে যে 24শে জুন আর পার হচ্ছে না। আগামী 24শে জুনে, 23শে জুন, আগামী 23শে জুনে আপনার এই চ্যানেলে হয়তো আমরা অন্য কথা আলোচনা করব, যে আমরা চলে এসেছি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ চলে এসেছে, আমার ভাবির পলাতক, ইউনুস পলাতক, আসিফ সার পলাতক, তারপরে ওই যে আরো কারা কারা যেন আছে, মানে এই যে ডাক্তার মাসুদ যে বলেছে শেখ হাসিনাকে বললেন আমি কি মাল, সেই মালটাও কেউ আমরা খুঁজে পাবো না। তারপর জামাতের আমির চলে যাবে পাকিস্তানে, চামারের দেশি সম্পাদক মাহমুদুর রহমান যাবে পাকিস্তানে, তারপরে যে কেসকি বান্দির পোলা শাহরিয়ারা টাকলা ফোয়াদ, এদের আমি তো দিব্য চোখে দেখতে পাচ্ছি পাবলিক এদের পেটে পাড়া দিয়ে, আপনি তো পরামর্শ উচ্চারণ করতে দেন না, নারী ভরি বললাম, অন্য কিছু বললাম না, নারী ভরি বের করে ফেলবে। জি স্যার, আপনি এবার কবি সাহেব, আপনি এবার বলেন যে ওয়াকার জামান ওয়াকার জামান জাহিদুর রহমান প্রসঙ্গে আমরা একটু আসতে চাই। ঠিক আছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী হয়েছে, জাহিদুর রহমান সম্পর্কে একটা বক্তব্য দিয়েছে ইন্ডিয়ান জয়সওয়াল। তিনি বলেছেন তাদের পক্ষ থেকে তিনি ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু বাংলাদেশ সেই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। আপনি কি বিষয়টা দেখেছেন কিনা একটু? দেখেছি, এবং শিষ্টাচার বহির্ভূত যে কাজ বাংলাদেশ করেছে, শিষ্টাচার হতো জাহিদুর রহমানকে স্যাক করা। যেমন আওয়ামী লীগের সময়ে একজন প্রতিমন্ত্রীকে শেখ হাসিনা বলেছিলেন আপনি পদত্যাগ করেন, সেটা হতো শিষ্টাচার। জাহিদ সাহেব যে কাজ করেছেন, তিনি তো আসলে কষা জাহিদ আমাদের দার্শনিকের ইসে, আমি সেটা নাই গেলাম, কিন্তু ধরুন একটা দেশের হয়ে আপনি যাচ্ছেন, অন্য একটা দেশের প্রতিনিধি হয়ে আপনি গেছেন সাধারণ পাসপোর্টে, তারা আপনাকে চিনবে কি করে? আপনার ওখানে লেখা আছে প্রধানমন্ত্রী ইসের দূত, আপনি গেছেন ডিপ্লোম্যাটিক চ্যানেলে না গিয়ে আপনি সাধারণ চ্যানেলে, বিদেশি চ্যানেলে যে দাঁড়িয়েছেন, আপনার সে জিজ্ঞাসাবাদ হয়েছে। যখন তারা জানতে পেরেছে যে আপনি আসলে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আসার কথা, এভাবে এসছেন, আপনাকে ভিসা দিয়েছে। তারপরে কি আপনার হাতে ঘা লেগেছে, আপনাকে যে কাজ রাষ্ট্র দিয়েছে সে কাজটা আপনি করলেন না, আপনি চলে এলেন, চলে এসে পানি ঘোলা করতে থাকলেন। কিন্তু তারেক রহমান সত্যিকারে যদি রাজনীতি বুঝতেন, সত্যিকারে যদি রাষ্ট্রনায়ক হতেন, তাকে ইতিমধ্যে স্যাক করতেন। আমি শুনেছিলাম যে তাকে বলা হয়েছিল যে এই ব্যাপারটি নিয়ে আর বাড়াবাড়ি করো না, কিন্তু তিনি তা শোনেন নাই। ধন্যবাদ, ভালো কথা বলেছেন। এই কথার সাথে ফরিদ ভাই একটু শুনে আসি, জাহিদুর রহমান শেষ করবো, আবার আপনার কাছে আসবো। জি ফরিদ ভাই, তো আমাদের ইন্ডিয়া যে বক্তব্য দিয়েছে বাংলাদেশ, সেটা প্রত্যাখ্যান না, মানে সন্তোষজনক নয় বলেছে। ঠিক আছে, সন্তোষজনক। কবিবর এখন যেটা বললেন এই ঘটনাটা সত্য। এখন বাংলাদেশ বলছে যে আমরা লিখিতভাবে তাদেরকে জানিয়েছি, ইন্ডিয়াকে জানিয়েছে। ইন্ডিয়াকে জানিয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আসলে, যে লাল পাসপোর্ট হলে না ওইটা অনুমান, যে কথার লেখা আর কথার মধ্যে মিল আছে, ছবির মধ্যে মিল আছে, পাসপোর্টের মধ্যে মিল আছে, এটা আপনি একটু ব্যাখ্যা করেন একটু। এখন আপনি বিয়ে দিতে গেছেন বড় মেয়ে, আপনি নিয়ে এসেছেন ছোট মেয়ে, তো বিয়েটা হবে কেমনে? আপনি নাম লেখলেন যে নূরজাহানরে বিয়ে দিবেন, পরে দেখা গেল নূরজাহান না, ওটা বিলকিস বেগম। তাহলে বিষয়টা কি হইলো? এটা তো হইতে পারে না। আপনি ঠিকই আছে, আপনার কথা ঠিক, আমার কন্যার বিবাহ, তো কন্যার বিবাহে তো লেখছেন তো নূরজাহান বেগম, কিন্তু বিলকিসকে নিয়ে গেলে তো হবে না, নূরজাহান বেগমকে দিতে হবে। আপনি বললেন যে তাকে নোটিশ দিয়েছে, রাইট, নোটিশ দিয়েছেন, সত্য, ঠিক আছে, কোনো সন্দেহ নাই, নোটিশের সাথে তো মিল নেই। হ্যাঁ, এখন বরং তাকে তো 420 420 ধারা, এই যে যেটাকে যারা আপনাকে কষা জাহিদ, তাকে আমি অন্য নামও দিয়েছি এখন। উনি ছিল আগে মান্না ভাইয়ের পেতিপাড়া, এখন হয়ে গেছে তিনি তারেক রহমানের পাড়া, একটু উন্নত হয়েছে, পেতিপাড়া থেকে পাড়াতে উন্নত হয়েছে। তো তারেক রহমানের পাড়ার কি আকল নাই? তিনি নিয়ে গেছেন সার্ক ভিসা, আত্রামি করার জায়গা পায় না। সে নিজে বলছে, এই পেতিপাড়া ডাক্তার সাহেব নিজে বলছে সে সার্ক ভিসা নিয়েছে। সার্ক ভিসা নিয়ে গেলে আপনাকে দিবে কেন?
সেখানে তো সার্ক বিষয়ের তো প্রশ্নই আসে না। আমি একবার বলেছিলাম আপনার এই চ্যানেলে, সরি একটু জি, জি। এই চ্যানেলে বলেন, বলেছিলাম বলেন। যে ভারতের পায়ে পা লাগিয়ে আমরা চাচ্ছি যে আমাদের আক্রমণ করো। ভারতের পায়ে জি, পা জি। লাগিয়ে শুধু এখানে কোনো ইস্যু নেই, মানে উনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট না নিয়ে গিয়ে পায়ে পা লাগিয়ে শুধু ঝগড়া করছেন প্রতিবেশী দেশের সাথে। হ্যাঁ। শুধু তিনি আমাদের মানে এই যে এক গোষ্ঠীর যে ভারত বিদ্বেষকে উস্কে দিচ্ছেন, এই তো। উস্কে দিচ্ছেন। যে আপনি অতীতের একটা কথা বলেছেন, খুবই সুন্দর কথা বলেছেন, যে সৈয়দ আবুল হোসেন সাহেবকে তখন লাল পাসপোর্ট নেয়নি বিধায় পদত্যাগ করতে বলেছেন শেখ হাসিনা, এবং তিনি পদত্যাগ পদত্যাগ নয়, করেছেন। জি, তাকে বাধ্য করা হয়েছে রাজনীতি, তাকে মন্ত্রিত্ব ছেড়ে দিতে। দেখেন সেখানে সে নিয়মের বহির্ভূত কাজ তার মন্ত্রীকে ছাড়ে নাই। কোথাকার কোন কষা জাহিদ, কোথাকার কোন পাড়া জাহিদ, তারেক রহমান যে একটা মুসলেখা সরকার, যে কষা জাহিদ দেখে সে বলতে পারতেছে না বাবা তুই পদত্যাগ কর, বা তার ঘেঁটি ধরে বাইরে করে সাহস পাচ্ছে না। কতটুকু মুসলেখা দিয়ে দিছে বুঝতে পারছেন তো। আর কি বলবো কষা জাহিদের কথা, তাকে কুলাঙ্গার বলে তার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সাহস নাই, কিন্তু 32 নম্বর বাড়ি ভাঙতে পারে, উপহার নিতে পারে। আরো একটা জিনিস দেখেন আপনি, সেটা হলো যে যার গরু সে কয় বানজা, পরশুরে কয় বছর বিয়ানি। সরকার বলতেছে আমি কূটনৈতিক চিঠি দিয়েছি, আর এই কষা জাহেদ বলছে আমি সার্কের পাসপোর্ট নিয়ে গেছি। এখানেই তো বাটপারি। অর্থাৎ আপনি গেছেন যাত্রা দেখতে, সিনেমা টিকিট গেলে হবে, গেছেন সিনেমা দেখতে, সার্কাসের টিকিট নিয়ে গেলে হবে। আরে ভাই আপনি তো লেখছেন সার্কাস দেখতে যাইতেছে, ওইখানে তিনি যাত্রা টিকিট নিয়ে হাজির যে আমি আনারকলি দেখতে এসেছি, হবে না তো। আপনাকে তো ওইটা আপনি, আচ্ছা আপনি ফুটবল খেলতে গেছেন, আপনার গায়ে জার্সি থাকতে হবে না? আপনি যদি জার্সি ছাড়া যান, আপনি যদি লুঙ্গি আর পায়জামি পরে যান, আপনাকে দিবে জায়গা? দিবে না তো ভাই, আপনি সেটা মানতে হবে। তাই সরকার ওইখানে বদনামি করেছে, কষা জাহিদে বদনামি করেছে, দুইজনে মিলে ফাত্রামি করেছে। তো ভারতের সাথে ফাত্রামি এগুলো চলবে না, ভারত এগুলো বুঝে। এখন সমস্যা হইলো যে আমাদের তো মানির মান পাহাড়ের সমান, মানে এদের যত বেজ্জতি করেন এক কোদাল যাবে, কারণ মান তো পাহাড়ের সমান। বেজ্জতি করতে এত বড় একটা বেজ্জতি করলো আমাদের, তারপরও কিভাবে যে মুখ দেখে সরকার এবং এই কষা জাহিদ, আমি বুঝে ওঠা। আমি হলে এই জায়গায় কষা জাহিদ হলে আমি এখন পালাই চলে যেতাম দুবাই, আর নাহলে চলে যেতাম উগান্ডা, লজ্জায়। ধন্যবাদ। কবিবার আমি আপনাকে একটু অ্যাড করি, যে এই যে গায়ে পড়ে ঝগড়া করার মতো, এটা একজন বলছে, আপনি বলছেন গায়ে পড়ে ঝগড়া করার মতো, খুবই আপনি বলছেন যে আপনার এই কথাটা আরেকটু ইলাবোরেট করি। আমি সকালবেলা যখন এটা পড়ছিলাম, আমি বললাম যে ওই যে বাংলাদেশ তো ভালো ব্যাখ্যাই দিয়েছে, ওরা তো বাংলাদেশ তো জানিয়েছে ইন্ডিয়াকে, ইন্ডিয়াকে যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আসবেন, বাংলাদেশ তো ইন্ডিয়াকে সেটা জানিয়েছে। ইন্ডিয়া সেই উপদেষ্টার পাসপোর্ট উপদেষ্টা হিসেবে সেটা দেখতে চেয়েছে। আপনি এই কথাটা আরেকটু খোলাসা করেন। ওরা দেখেছে যে ওনার সার পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট। জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ছেড়ে দেন ভারত, আপনি যে কোনো দেশে যান, আপনি এয়ারপোর্টে আপনার কি দেখে আপনাকে চিনবে? প্রথমত আপনার পাসপোর্ট, আপনার চেহারা দেখে আগে চিনবে না। প্রথমত আপনার পাসপোর্টটা স্ক্যান করবে, আজকাল স্ক্যান করলে সবকিছু বেরিয়ে যায়। তো আপনার কি স্ক্যান করতে দিয়েছেন? আপনি স্ক্যান করতে দিয়েছেন আপনার যেই পাসপোর্ট তো ভারতে নিষিদ্ধ, আপনার চেহারা তো ভারতে দেখানো নিষিদ্ধ, আপনি তো ভারতে নিষিদ্ধ, তাহলে আপনার সেই চেহারাটা বেশি উঠছে। তাহলে ওইখানকার মানে এই এয়ারপোর্টে বসে আছেন যেসব অফিসাররা, তারা কি করবেন? আপনাকে ভিতরে নিয়ে গেছেন, ভিতরে নিয়ে আপনাকে বসাইছেন, স্যার বসেন, চা খান, দেখি আমরা একটু খুঁজে দেখি। এবং পরবর্তীতে যখন খুঁজে তারা দেখেছেন যে না, আপনিও বলেছেন যে আমি আসলে অমক দুনা উল্লো, তো ওরা বের করছেন যে আপনি একজন দুনা উল্লো। তো ঠিক আছে স্যার, এই সিল দিয়ে দিলাম, আপনি দুনা উল্লো, আপনি 2 দিন থাকেন। না আমি যাবো না তোমার বাড়িতে। কিন্তু একটা এখানে কথা আছে, ওনার এই কথায়ও মিথ্যা আছে। যখন সিল দেওয়া হলো পাসপোর্টে এবং উনি মানে এন্ট্রি করলেন, উনি বহির্গমন দিয়ে যেতে হবে, একই বিল্ডিং না সেটা, দ্যাটস অ্যানাদার প্রসেস। উনি যে বললেন যে আমি বেরিয়ে চলে আসছি, এইভাবে বেরিয়ে আসা যায় না কোনো দেশ থেকে, ইটস এ হিউজ প্রসেস। তাহলে তাকে সেই প্রসেস করে বেরিয়ে আসতে হয়েছে, অথবা তাকে ওইখান থেকে রিজেক্ট করে দিয়েছে। কিন্তু ভারত যেহেতু বলছে রিজেক্ট করেনি, তাহলে ওই প্রসেস করে তাকে বেরিয়ে আসতে হয়েছে। এত সহজ না। আপনি বহির্গমনে মানে আপনি এন্ট্রি নেওয়ার পরে বহির্গমন দিয়ে যাওয়াটা এত সহজ ব্যাপার নয়। আবার অথবা সেটা রাষ্ট্রীয় প্রসেস, যে বর্ডারে যে প্রসেস গুলি হয়, এত সহজ নয়। উনি যেসব কথা বলছেন
অধিকাংশই বানানো, অধিকাংশ পায়ে পাড়া দিয়ে মিথ্যা। ঝগড়া করা, এবং Yes, yes, ঝগড়া, yes. এটিকে একটি তুচ্ছ বিষয় ধরুন। এই সরকারের যদি সেরকম চিন্তা শক্তি থাকতো, লেভেল অফ থিঙ্কিং থাকতো, আইদার একে সম্পূর্ণরূপে ইরেজ করে দিত, অথবা বলতো যে ঠিক আছে তুমি পদত্যাগ করো। কিন্তু সেটা না করে এটাকে বাড়িয়েই নিচ্ছে। ফর হোয়াট? আমি সকালবেলা এটা করে আমি কিন্তু কনভিন্স হয়ে গেছে, আরে বাংলাদেশ সরকার তো জানিয়েছিল ভারতকে, বাংলাদেশ সরকার তো ভারতকে জানিয়েছে, তারপরও ভারত চিনে নাই। কিন্তু ভারত চিনতে তো লাল পাসপোর্ট নিয়ে গেলে চিনতো, চিঠির সাথে যে গেছে তারও একটা ব্যাপার থাকবে। কিন্তু তাতে আমার একটা অভিজ্ঞতার উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন যে হেঁটে হেঁটে কানাডায় চলে যাওয়া যায়, ওই যে ব্রিজ দিয়ে, নায়াগ্রা ফলসের ওখানে ব্রিজ দিয়ে যাওয়া যায়। ব্রিজের মাঝখান পর্যন্ত আমেরিকা, ওই পাশে কানাডা। আমি আমার সন্তান তখন ছোট, আমার স্ত্রী গেছি ওখানে বেড়াইতে, হেঁটে হেঁটে যাওয়া যায়, চলো, পাসপোর্ট তো সবার কাছেই আছে। ওই পর্যন্ত গিয়ে যখন ফিরে আসবো সে আর এক প্রসেস। ভাই কেন গেছিলে? তোমাদের কি দরকার ছিল ওখানে? না এটা ঠিক করো নাই। ভাই আমাকে বসায় রাখলো ঘন্টাখানেক, এবং সে এমন ভাবে ট্রিট করতেছে যে আমরা ক্রিমিনাল, এবং সেটা তার উচিত করা। কেন আমি গেছি? ওখানে তো হাওয়া খাওয়ার জন্য যাওয়ার কথা না। এবং এই ভদ্রলোক যখন কিছুক্ষণ পরে, ঘন্টাখানেক বসে থাকার পরে, ইনি একটা বড় কলে বেরিয়ে গেলেন, আর একজন এসে বসলেন, তোমরা এখানে বসে আছো কেন? তা আমি বললাম যে দেখো এই যে আমরা আসলে এই ব্রিজের উপরে গেছিলাম, ফিরে আসছি। ওকে, গো হেড। এখন এটাও কিন্তু ওই অফিসারের উপর নির্ভর করে, তিনি আপনাকে ক্রিমিনাল মনে করছেন কিনা। কিন্তু আপনি তো অলরেডি ক্রিমিনাল ভারতের চোখে। আপনি তো অলরেডি ভারতে ভিসা আপনার বন্ধ, ভারতে যাওয়া বন্ধ, ভারতে আপনার ওই টকশো বন্ধ। তার মানে আপনি যদি ওখানে যেতে চান, আপনাকে সেই দেখাতে হবে যে আমি প্রধানমন্ত্রীর ধুনাউল্য আসছি, আমাকে আপনারা গ্রহণ করেন। আপনি তো তা করেন নাই। আচ্ছা, এখানে আপনি যে আরেকটা কথা বললেন, তাকে এক্সিট তো নিতেই হবে, তারপরে সে আবার ইয়েতে আসবে, ডিপার্চারে আসবে, ডিপার্চার গেটে আসতে হবে তো 100%। জি, ফরিদ ভাই কিছু অ্যাড করবেন কিনা, যে দাঁড়িয়ে রেখে দিলেন? জি, আমি অ্যাড করতে চাই, চেহারাও তো একটা ব্যাপার। তারে দেখা ইমিগ্রেশন লোক বলছে যে এরকম একটা নেশাখোরকে কোনোদিন কোন দেশের উপদেষ্টা হইতে পারে। তার 100%। উনি যে পোশাক পরে গেছিলেন, এটা সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এটা একজন কি বলবো, একজন দিন মজুরের পোশাক নয় রে ভাই। না, দিন মজুর হইলেও মানুষ মাইনে নিত দেখে। পোশাক দিন মজুর অনেক সময় একটু মানে আপনি এক জায়গায় যাবেন, একটা ভালো অনুষ্ঠানে যাবেন, আপনি একটু ভালো কাপড় চোপড় পরে যান না? অবশ্যই। তারপর আবার পুরো চেহারাটাই হলো একটা গাঁজাখোরের মতো দেখা যায়। এইটার দোষ কিভাবে দিবে ভারত? এটা তো ভারত সরকারের দোষ না। একটা জিনিস বলি, যেই দেশটাকে আপনি বললেন ছেঁচড়া, সেই দেশে আপনার কি কাম? আপনি এত ভালো লোক যে আমি বললাম, আপনি আমাকে ছেঁচড়া বললেন। ভাই আমি কেন আমি আপনাকে যদি চেষ্টা বলি বা আপনি আমাকে চেষ্টা বলেন, কেন আমি বা আপনি আপনার বাড়ি আমার বাড়ি কিভাবে যান, কোন আক্কেলে, কোন মুখে? এতে লজ্জাও নাই আসলে। এরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। মূলত এই কষা জাহেদ, এই চিঙ্কুবাম, সাবেক আধা চিঙ্কুবাম, এবার ফুল চিঙ্কুবাম না, আধা চিঙ্কুবাম কষা জাহেদ, মান্না ভাইয়ের পেতে পাঠা, এমনকি এখন এই মুহূর্তে তারেক রহমানের পূর্ণ পাঠা, সে আইএসআই এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের জন্য বাটপাড়িটা করেছে। কোন ব্যাক করলে সার্ক ভিসা নিয়ে যাবে? সার্ক ভিসা তো ভারতে বন্ধ। আপনি সার্ক ভিসা নিয়ে কিভাবে যান? পুরোই বাটপাড়ি। আর আপনি একজন বাংলাদেশ প্রতিমন্ত্রী মর্যাদা ও সরকারের উপদেষ্টা, আপনার চিঠি চলে গেছে, আপনি যাবেন লাল পাসপোর্ট নিয়ে। মানে আপনার উদ্দেশ্য ছিল, বরং ভারত তো একটা ভালো দেশ, সভ্য দেশ। অন্য দেশ, এটা মালয়েশিয়া হলে তোর পাশার চামড়া তুলে ফেলতো, ওরা তো 7 দিন জেলে দিত, জেলে দেওয়া পাশার চামড়া হয়েছে 2টা করে বাড়ি দিয়ে তারপর পাঠাইতো। ভারত সভ্য। আমেরিকা কানাডা হলে কি করতো? আমেরিকা কানাডা হলে তো ওরা তো মানে ঢুকতেই দিত না, ইমিগ্রেশন পর্যন্ত যেতে পারতো না। ইমিগ্রেশন তো ওনার ফেস করা নাই, আমি জানি না উনি এসেছেন কখনো। এত সহজ না। তার জন্য আপনার মনে আছে যখন ওই যে পিশাচ ইনুস এসেছিলেন, অন্যদের ছেড়ে দিয়ে উনি অন্য পথে গেছেন, কারণ ওইখানে বাদবাড়ি চলে না, ইমিগ্রেশনে বাদবাড়ি চলে না। প্রত্যেকের ইমিগ্রেশন চেকিং হবে এবং থরো চেকিং হবে, এত সহজ নয়। জি, সিফাতুল্লাহ সেফুদা আমাদেরকে বলছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 32 নম্বর বাড়ির নাম দিলাম স্বাধীনতা ভবন, যেই ভবন 32 তলা হবে। সেফুদা, জি সেফুদা, আপনাকে অনেক ধন্যবাদ।
সেবুদা আবারও বলি, সেবুদা বলছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, 32 নম্বর বাড়ির নাম দিলাম স্বাধীনতা ভবন, যেই ভবন 32 তলা হবে। জি সেবুদা, যে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, তো আপনার কাছ থেকে আমরা এগুলোই আশা করি। এই ধরনের কথায় আপনার বক্তব্য অনেকেই শুনে আপনি অনেককেই মোটিভেট করতে পারবেন। আপনার কাছ থেকে আমরা এইসব কথাই আশা করি, দেশবাসী এই কথাই আশা করে, মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষের মানুষ এগুলোই আশা করে। জি সেবুদাকে ধন্যবাদ। সুন্দরবনে কোন সশস্ত্র বাহিনীর জন্ম হলো, সুন্দরবন যাওয়া নিষেধ কেন? আচ্ছা, সুন্দরবন যাওয়া নিষেধ, এটা কি কোনো সমস্যা? আমি কি কারণে একটু বলুন তো। সেফুদার এই কথা ধরে কি একটু কথা বলতে পারি? জি বলেন। যারা বঙ্গবন্ধুকে নিষেধ করছেন তাদের জন্য আমি এই কথাগুলো একটু বলতে চাই। আপনি যে পাসপোর্ট নিয়ে ঘোরেন সেখানে বঙ্গবন্ধু, পতাকায় যে পতাকা বাঁধেন সেখানে বঙ্গবন্ধু, সচিবালয়ে যে চেয়ারে বসেন সেখানে বঙ্গবন্ধু, পতাকা লাগানো যে গাড়ি নিয়ে ঘোরেন সেই গাড়িতেও বঙ্গবন্ধু, এবং যে রাস্তা দিয়ে আপনার গাড়ি চালক গাড়ি চালিয়ে যায় সেই রাস্তার প্রতিটি ধূলিকণায় বঙ্গবন্ধুর নাম লেখা আছে। আপনি বাংলাদেশ নামটি যখন উচ্চারণ করবেন, বাংলাদেশের এই নাগরিকত্ব যখন নেবেন, সেখানেও বঙ্গবন্ধু বাংলাদেশের পরতে 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 রয়েছে। 32 নাম্বার বাংলাদেশের সব জায়গায় আছে, শুধু 32 নাম্বার একটি প্রতীক, কিন্তু এই প্রতীক বাংলাদেশের প্রতিটি কণায় আছে। ধন্যবাদ সেবুদা। জি ধন্যবাদ। মাকসুদ ভাই বলছেন স্যার does not exist anymore। ঠিকই বলেছেন। জি বলেন ফরিদ ভাই বলেন আপনার বক্তব্য। আপনি জার্সি কালারের জুস খাচ্ছেন, এটা ভাই সবকিছু আপনাকে অন্য কোন দলের মিন করা হচ্ছে। আমি জার্সিও এক কালার, জুসও এক কালার। জি সেদিন বৃক্ষ ছিল না। জি এই বৃক্ষের উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেই দিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ বলেন প্লিজ। আসলে আমরা এই জাহিদ পাড়াকে নিয়ে আলোচনা করে আমাদের মূল্যবান সময় নষ্ট করে না, একটু সময় নষ্ট না, জনগণ, যেমন আমিও তো সকালে ভুল বুঝছি। আচ্ছা বাংলাদেশ তো জানিয়েছিল ইন্ডিয়াকে, তারপরে জাহিদ কি চেনে নাই কেন? এখন তো দেখি অন্য কথা, কবি বললেন অন্য কথা, চিনবে কি করে? এটা তো জাহিদ হলো টোটালি 420 মানে 420 আমাদের আঞ্চলিক ভাষায় বলে। বাংলাদেশের মানুষ কিন্তু 420 বাংলায় বলে না, ওটা যখন বলতে যায় তখন বলে 420। তাকে একটু বলে নেই ভাই, আমার যে গেঞ্জি দেখতেছেন আমি হলাম গুপ্ত আর্জেন্টিনা, হলুদের মধ্যে কিন্তু আমি আর্জেন্টিনা, বুঝতে পারছেন? আপনারা ওই যে আওয়ামী লীগের মতো বিভ্রান্ত হবেন না, হলুদ দেখেই মনে করেন না যে ব্রাজিল, বুঝতে পারছেন? গুপ্ত আসাদ কিন্তু একটা পোস্ট দিয়েছিল, ব্রাজিলের পক্ষে পোস্ট দিয়েছিল, নিচে লিখেছে গুপ্ত ব্রাজিলকে ধরার জন্য আমি পোস্ট দিয়েছি। ঠিক আছে, ওইরকম আর কি। যাই হোক, সেটা অন্য বিষয়। ব্রাজিল পৃথিবীর সেরা দল, কোনো সন্দেহ নাই। আর্জেন্টিনার সেরা দল, ফুটবল বিশ্বে তাদের শিল্প, তাদের নৈপুণ্য আমরা দেখার মতো কোনো সন্দেহ নাই। আমি ব্রাজিলের ফ্যান, কিন্তু ভালো খেলা ওদের নৈপুণ্য দেখলে আসলে অসাধারণ, তাদের কোনো সন্দেহ নাই। যে এবার প্রসঙ্গে আসি, কিন্তু তার চেয়ে বড় নৈপুণ্য দেখাইছে আমাদের কষা জাহিদ, তার চেয়ে বেশি নৈপুণ্য দেখাইছে তারেক রহমানের পাড়া। সার্কের ভিসা নিয়ে এসে চলে গেছে ইন্ডিয়া, আর কোনো দেশ পায় নাই, সার্কের ভিসা নিয়ে ইন্ডিয়া গেছে। পাকিস্তান গেলে তাও চলতো, ঠিক আছে। আচ্ছা একটা প্রস্তাব দেই আমি, জাহিদ পাঠারে ওর টিকিটের টাকা আমি দিব, জাহিদ পাঠাকে সার্কের ভিসা একটু যাইতে বলেন তো, পাকিস্তানে ঢুকতে দেয় কিনা। বাটপারি, তাহলে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। আপনি একটা জিনিস খেয়াল করেন, মামুনুল হক, এই যে মৌলভী 501, যে এখন 501 কে উদযাপন করে, তারপরে মধুপুরের পীর 501 কিনে দেয় না, আমাদের মধুপুরের পীর, এই দুইজনে মিলে দুবাই থেকে আফগানিস্তানে গিয়েছিল বিনা ভিসায়, বিমানে। দেখেন, তাদের বিনা ভিসায় নিয়ে আসলো, নিয়ে গেল, আবার বাংলাদেশ পাঠাইলো। জাহিদ পাঠাতে দেখে মৌলভীদের চাইতে অযোগ্য, তার কাছে পাসপোর্ট থাকার পরও ঢুকতে দেয় না। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আসলে জাহিদ যা চেয়েছিল সেটা সে সাকসেস হয়েছে। প্রথমত সে আলোচিত হবে, দ্বিতীয় সে বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক তিক্ত ঘটাবে, তিক্তপূর্ণ একটা ঘটনা নিয়ে আসবে সামনে, তিক্ততাপূর্ণ করবে, এটা সে চেয়েছিল। জি বলেন প্লিজ। এই যে 20,000 এইটাকে একটু ঠিক করতে হবে, ওটা 20,000 অনেক দাম, আমি 2,000, তাই না?
জি জি জি, তবে 1000 আপনাদের সেটা একটা ভালো ভালো উদ্যোগ, দুজনেরই ভালো উদ্যোগ, এটা কিন্তু 1000 অলরেডি দিয়েছেন, 1000 অলরেদি 1000 দেওয়া হয়ে গেছে, বাকি 1000 আমি জি দেব। আর 1000, জি জি। তবে হ্যাঁ, যাই বলেন, আমার এইবার আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ 23শে জুন পালন না করলেও বাংলাদেশ সরকার, এই মুসলেকা সরকার, জামাত, বিএনপি, হেফাজত, চামড়া নাইপির, চামড়া আলাপির, আমার ভাবির পোলারা উদযাপন করে দিয়েছে। কে যেন লিখেছিল, এর জন্য ধন্যবাদ দেওয়া উচিত। আমার মনে হয় কিছু তবারক, কিছু বাতাসা, কিছু কদমা, এগুলো আমাদের ভাবির পোলাদের আওয়ামী লীগের উচিত খাওয়ানো। কারণ এইরকম উপকার আসলেই মানুষ ভুলে গিয়েছিল যে 23শে জুন ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, মানুষ ভুলে গিয়েছিল। এটা আবার মনে করে, যেটা আওয়ামী লীগ নিজে সরকার থাকলো, 100%। আওয়ামী লীগ নিজে ক্ষমতা থাকলে, এই যে জি, আওয়ামী লীগ নিজেও ক্ষমতা থাকলে এটা এইভাবে উদযাপন করতে পারতো না, এরা করে দিয়েছে। আওয়ামী লীগের উচিত যে এদের জন্য তবারক হিসেবে বাতাসা ও কদমা পাঠায় দেওয়া দরকার, এবং এর জন্য দরকার আমিও কিছু যদি এতে যদি করতে হয়, মানে কি বলে, তবারক দেওয়ার কিছু সামিল হইতে হয়, কিছু পয়সা হইতে, আমি রাজি আছি। কারণ এরকম উপকার বাংলাদেশে আওয়ামী লীগকে যে উপকার করে দিয়েছে আমার ভাবির পোলারা, এটা আওয়ামী লীগের এবং শত্রুরা সেনাবাহিনী। করতে পারবে। জি জি, এখানে আরেকটা কথা বলি, এই কথাটাও বারবার আসছে, বান্দরবানে যাওয়া নিষেধ, নতুন সশস্ত্র গোষ্ঠী KPF এর পক্ষ থেকে বিজেপি কে চিঠি, তাহলে কি বান্দরবান, কি হচ্ছে বান্দরবানে, এটা কেউ জানে না তারা, আমি শুনছি। বান্দরবনে, জি জি জি, বান্দরবনে যেটা হ্যাঁ। ঘটেছে, বান্দরবানে যে বান্দরবন তো না, বান্দরবানে যেটা বান্দরবান। ঘটেছে আসলে, ওই যে মনে আছে আপনাদের যে আমাদের কি যেন আপা ছিল, বললো যে যাওয়া যাবে না ওইখানে, প্রকৃতি নষ্ট আমাদের হয়ে যাবে। রিজওয়ানা পাহাড়, আপনি জি, নাম জি, জি। ভুলে গেলেন, এই জন্য আপনার পানিশমেন্ট জি জি জি, কেমনে ভুলবো, বলেন। আমার 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 ভাবির পোলাদের এত খালা, কয়টার নাম মনে রাখবো ভাই? আমি এত খালার নাম কেমনে মনে রাখবো? আমার এত বিয়ানের নাম কেমনে মনে রাখবো? যাই হোক, বলেছে সেই একই ষড়যন্ত্র। এটা আসলে এমন একটা ষড়যন্ত্র করতেছে যাতে আমরা ওই দিকে না যাই। মানে আমাদের আমাদের সেন্ট মার্টিন তো গেছেই, এখন কিভাবে পাহাড় যাবে, কিভাবে সুন্দর বান যাবে, কয়দিন পর সুন্দর বনও যাবে, এভাবে যেতেই থাকবে আমাদের। এগুলো বাটপারি আমরা বুঝি। আসলে দেখাইতেছে, বলতেছে এক, করতেছে আর এক। দেখাইতেছে কেন, এখন কোথায়, এখন আমার ভাবির পোলারা বিজেপির পক্ষ হয়ে না, দেখি যে বাংলাদেশের অনুপ্রবেশকারী যারা ভারতে ছিল তাদের আসতে ঠেকাইতেছে, ওখানে যায় না কেন? আমার ভাবির পোলারা আর বিজেপি সুন্দরবনে যায় না, সেই বান্দরবান, সুন্দরবন জানি হোক, যায় না কেন? কেন যায় না? এখনো কিন্তু বীরত্ব দেখাইতে যায় না। ওইখানে যে একটা আমার স্বাধীন দেশ, আমি সেন্ট মার্টিনে যাব, আমি সুন্দরবনে যাব, সুন্দরবনে যাব, আমি জঙ্গলে যাব, পাহাড়ে যাব, ওইখানে কেন যায় না রক্ষা করতে? ওই কোন সন্ত্রাসী সংগঠন থেকে ভয় পায়? এত বড় বীর যারা ভারতের মতো চতুর্থ পঞ্চম সামরিক শক্তিকে ভয় পায় না, যারা ভারতের সাপ বিচ্ছু বিজেপি ভয়, বিএসএফ ভয় পায় না, তারা ওই বান্দরবানের করে কি কে পি পে পি নাকি সেপি কটা চেপা শুটকি মাছ মার্কা বিরোধী মানে কটা সন্ত্রাসী থেকে ভয় পেয়ে গেল আমার ভাবির পোলারা। আমাদের বিজেপি, আমাদের সেনাবাহিনী না এত মুরত, বাংলাদেশের এক্স আর্মিদের না এত মুরত, 4 দিনে কলকাতা দখল করে, 7 দিনে 7 সিস্টার, 5 দিনে দিল্লি দখল করে, তারা থাকতে আমাদের কেন সুন্দরবন আর সুন্দরবনে আমরা যাইতে পারবো না? আমি তো বুঝতে পারলাম না। ডালমে কুছ তো কালা হায়, ডালমে কুছ কালা হায়, আমরা ওগুলো বুঝি। জি, ধন্যবাদ। জি ধন্যবাদ। কবি, আপনি কি বলতে চেয়েছেন? আমি একটা জিনিস পড়ে শোনাই আপনাদের, ইন্টারেস্টিং। বাংলাদেশ পুলিশ থেকে এই প্রজ্ঞাপনটা জারি করা হয়েছিল, এটা 23 জুন উপলক্ষে। বিষয়, আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মকাণ্ড প্রসঙ্গে মূল্যায়ন প্রতিবেদন, পুলিশ থেকে বলা হচ্ছে। আর পুলিশের প্রধান বলছেন যে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নাই। দেখেন অবস্থা। বলছে, উপর্যুক্ত বিষয়ে প্রাপ্ত প্রতিবেদনে নিম্নোক্ত তথ্য সম্পর্কে জানা যায়। কোড, দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। এর ফলে বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষ তৈরির আশঙ্কা রয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাধা দিলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ক্ষুব্ধ হতে পারে। এনকোড। তাহলে তাদের এমতো অবস্থায় কি করতে হবে? এমতো অবস্থায় বর্ণিত বিষয়ের গুরুত্ব অনুধাবন পূর্বক প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সমস্ত পুলিশকে এই পাঠানো হয়েছে। দেখেন, এই যে বলছে আপনার ঠিক আছে,
যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কিন্তু এরাই পালন করে দিচ্ছে। এখন আপামর জনগণ, একটা ছোট বাচ্চাও জানে 23 তারিখ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। জি জি, হ্যাঁ, ধন্যবাদ। আরেকটা জিনিস ধন্যবাদ। জি, একটা বলেন। জিনিস অবগত করে দেই, যিনি ওই যে লিখেছেন যে বান্দরবানের ঘটনা, এখন কিন্তু সরকার বলতেছে ওই গণবিজ্ঞপ্তি ভুয়া। আপনাদের মনে আছে সেন্ট মার্টিনে বলেছিল যে ওইখানে যখন প্রথম আসলো যে সেন্ট মার্টিনে যাওয়া নিষেধ, সরকার কিন্তু ঠিক এই ভাষাতেই বলেছিল ইউনূস যে না 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 এটা ভুয়া, পরে কিন্তু সেন্ট মার্টিনে যাইতে দেয়নি। ঠিক এই বান্দরবান নিয়েও এই বাটপারিটা করতেছে, এখন সরকার বলতেছে এটা নাকি ভুয়া। ভাষা তো একই, চালাচ্ছে তো একজনই। রাইট, চালাচ্ছে তাই। জি জি। আচ্ছা, এই আপনারা দুজনের কথার প্রেক্ষিতে এখন আমি আবার বলি, ইউনূস সাহেব কি ফ্রান্সের খেলা দেখছেন কিনা, তিনি কোথায় আছেন, এই কথাটা কেউ জানেন কিনা, তাকে আমরা কেন ভুলে গেছি? এটা 2-4 মিনিট আলোচনা করে আমরা শেষ করবো। জি, ডক্টর ইউনূস সাহেব কোথায় আছেন, কেমন আছেন, ফ্রান্স ফুটবল খেলছে, তিনি এমবাপ্পের খেলা দেখছেন কিনা, এই বিষয়টা দিয়ে আমরা একটু শেষ করতে চাই। তিনি তার ওই যে কি যেন একটা বান্ধবী আছে না, তাকে নিয়ে ব্যস্ত আছেন, উনি খেলা টেলা গুলি কিছু দেখেন না, তিনি তার সাথে ব্যস্ত আছেন, ওইগুলো আমরা জানি। দুষ্ট লোকেরা বলে, আমি বলি না, এটা দুষ্ট লোকেরা বলছে। জি প্লিজ কবিবর বলেন। যে কবি কিছু জানেন কিনা আপনি? আমি পিশাচকে নিয়ে কথা না বলে আমি বঙ্গবন্ধুকে নিয়ে একটা কবিতা পড়ে শোনাতে চাই। জি জি, শিওর শিওর শিওর। এই বইটার নামই কবিতায় বঙ্গবন্ধু। যে ভাই আমাকে উত্ত্যক্ত করেন মাঝে মাঝে বলে যে আমার বই বিক্রি হয় না, এটা তৃতীয় সংস্করণ এই বইয়ের। আর তার অবগতির জন্য জানানো হচ্ছে যে আমার কবিতা, আমি খুব অবাক হলাম উনি বলার পরে আমি হিসাব করে দেখলাম আমার কবিতা যারা সারা বিশ্বে অনুবাদ করেছেন তাদের সংখ্যাই 37 জন। বলেন কি? থ্যাংক ইউ ভেরি মাচ। তাদের সংখ্যাই 37 জন। আপনাকে নিয়ে আমরা অবশ্যই গর্ববোধ করতে পারি যে আপনার অনুবাদক 37 জন। এটা তো আরো অসম্ভব হচ্ছে, একটা ঘটনা। যেমন চল্লিশ ভাষায় অনুবাদ হচ্ছে, ফার্সি ভাষায় অনুবাদ হচ্ছে, এগুলো আরবি ভাষায় হচ্ছে, এদেরকে এখনো ধরিনি আমি। আরো হতে থাকো, আরো হতে থাকো। জি। অন্তরাত্মার আহ্বান, এই কবিতাটি আমি লিখেছিলাম 94 সালে আমেরিকা আসার পরেই। আমি শেখ মুজিবুর রহমানের কথা বলি, তিনি বাঙালি জাতির মুক্তির কথা বলতেন। আমি উচ্চ কণ্ঠে ঘোষণা করি তার মহত্ব, অসাধারণ দেশ প্রেমের জল জলে ইতিহাস। তিনি বাঙালি জাতির জনক, বাংলাদেশের প্রতিষ্ঠাতা, এতে কোনো সন্দেহ নাই। বাংলার ফুল পাতা নদী নালা পাহাড় পর্বতে একটি নাম সর্বত্র আলোক ছড়ায়, সর্বক্ষণ আলোক ছড়ায়। বস্তুত বাংলাদেশের ডাক নাম শেখ মুজিব, বস্তুত বাংলাদেশের ডাক নাম শেখ মুজিব। আমি তার পবিত্র রক্ত আদর্শের কাছে অঙ্গীকার আবদ্ধ এক বাঙালি সন্তান। তোমরা বিশ্বাস করো হে মুজিব সন্তানেরা, হে বাংলার 16 কোটি মানুষ, আমি তোমাদের এতটুকু মিথ্যা বলি নাই। যদি তোমরা সত্যবাদী হও তবে উচ্চারণ করো তার নাম এবং কিছুতেই বিস্মিত হও না। তোমাদের সত্তা ও আদর্শ, তোমাদের গৌরব ও গর্ব আর অশ্রু নয়। এবার মিথ্যাবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও এবং স্মরণ করো সেই উদাত্ত আহ্বান। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। জয় বাংলা। এটা কোনো রাজনীতি নয়, এটা বাংলার ঐতিহ্য, বাংলার ইতিহাস। বস্তুত বাংলাদেশের ডাক নাম শেখ মুজিব। ধন্যবাদ।